শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের ৭১-এর স্পেশাল পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। খানবাড়িতে খানিক নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকে মোজাম্মেল খানের কথা শুনছিলেন। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি কিছুটা বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, কিন্তু বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা ৩-৪ জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছে যেতে আলী আহমদ খান হুক্কার দিলেন, তোমাদের আরো কতক্ষণ লাগবে? মেহমানরা আসার সময় হয়ে যাচ্ছে, অথচ তোমাদের কাজের শেষই হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এ কথা সকাল থেকেই শুনে আসছি। এখন তাড়াহুড়ো করে কাজ শেষ করো। বাড়ির পুরো স্বাধীনতা দিবসের মতো সাজিয়ে ফেলেছ। শুধু লাল সবুজ বাতি দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন সব ভুল হবে না, সব ঠিক করে নিয়েছি। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এমনভাবে বাড়ি সাজাবে যেন দেখে এলাকার মানুষের তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভাবতে হবে না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বলল, ভাইজান একটা কথা বলি। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বলল, আমি ১ বছর যাবত তোদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো? হুট করে বিয়ের জন্য সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকাল বিয়ে। আলী আহমদ খান মলিন হেসে বলল, তোর ছেলের জন্য? মানে? তানভীর বলেছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। আবির অতর্কিতভাবে আবিরের দিকে তাকালো সকলে, অথচ আবির রুদ্র চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলে, শালা, মরে যাওয়ার কথা বলতে বলেছি চোখে? তানভীর ঠোঁট চেপে ডান হাতে 2 আঙ্গুল মুখ ধরে বিড়বিড় করে বলছে, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগী স্বরে বলল, শালা না, সম্বন্ধী। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নিব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমদ খান মেঘের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল, আমার বৌমা শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল। মেঘ অস্পষ্ট করে আর্তনাদ করে উঠল। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে তুলে নিচ্ছ কেন? আবির রাগী রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না, কোনো ভরসায় রেখে যাবো এখানে ওকে? যদি আবার লুকিয়ে ফেলেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে তুলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থ মেরে দাঁড়িয়ে আছে। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরে আলী আহমদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেনি। আবির সিফাতের ওপর রাগ করে দুপুর থেকেই অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যার পর্যন্ত ছিলেন। হঠাৎ থেকে সেও কোথায় থেকে তার কল আসছে, তাই সে চলে গেছে। বাসা থেকে কল আসছে, তাই সে চলে আসছে। বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ যাবৎ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হয়, সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছে। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমদ খানের কেবিনে এসে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদু স্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমদ খান কপাল ভাঁজ করে বললেন, আরে রাকিব, আসো আসো, ভেতরে আসো। রাসেল খান কিছুটা চিন্তা করে জানতে চাইলেও, কি ব্যাপার, তোমরা হঠাৎ করে আমার কাছে কি মনে? রাকিব পেছনে ঘুরে মৃদু স্বরে ডাকলো, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবের সাথে তানভীরকে দেখে আলী আহমদ খান বেশি অবাক হলেন। তানভীরের দিকে গম্ভীর কণ্ঠে তাকালেন। কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমদ খান রাগী স্বরে বলল, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না ভাইয়া, কিছুই জানে না, আমরা নিজে থেকে আসছি।
রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছু জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরকে এত কষ্ট পেতে দেখে আমরা সহ্য করতে পারছি না। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনার কথা ভেবেই নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সে ভয়ে আবির এতদিন আপনাদেরকে কিছু বলেনি। এখনো আবিরকে খুব, এমনকি মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নেন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ের কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আপনি মেনে না নেন তখন আবির আর্তনাদ করে, যদি আমি মেনে না নেই তখন রাকিব আতকে উঠে বলল, আঙ্কেল এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার দায়িত্ব কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না, তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুদের বলে দিও ওর সম্পর্ক আমি মানছি না। তানভীর ভুরুকুচকে প্রশ্ন করলো, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজনকে ভালোবাসে, যেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ের জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া বনুকে ছাড়া অন্য কারোর দিকে তাকিয়ে দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলল, তানভীর তুমি কি জানো খান বাড়িতে প্রেম নিষিদ্ধ বলে ভাইয়া বনুর প্রেমের কথা চিন্তা করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্তই নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নীতি ভেঙে নয়। তানভীর আগে ফোঁস করে বলল, কোন নীতি ভাঙার কথা বলছেন? যে নীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বলল, তুমি কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনাল অনেকবার কথা বলেছি, ঘুরে ফিরে ওই এক কথাই। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপ আলোচনা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে আবিরের সম্পর্ক মোটামুটিভাবে মেনে নিয়েছিলেন। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে প্রায় 40 মিনিটের মতো কথা বলেছে। সেখানেই বলেছে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যায়। ওনার সাথে আলোচনা শেষে আলী আহমদ খান বাসায় ফিরে মেঘের রুমে যায়। তখন মেঘ বিছানায় বসে বসে আবিরে দেওয়া আংটি দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতে মেঘ থমথম খেয়ে যায়। হাত লুকানোর চেষ্টা করতে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে সঙ্গে সঙ্গে হাত সামনে এনে দেখতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকে আবিরে শিখিয়ে দেওয়া কথাগুলো মনে মনে আওড়ালো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস পেল না, আর মিথ্যা বলার সাধ্য মেঘের নেই। তাই সে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ হাত উঠে শীতল চোখে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসো আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে হবে। বলো রাজি? মেঘ আশ্চর্য নয়নে চাইল। আলী আহমদ খান পুনরায় বলল, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইলো, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বললেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন শব্দ শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দিতে পারছিল না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলল, শ্বশুরাব্বু হব তো নাকি? শ্বশুরাব্বু কথাটা শুনে মেঘের মুখ লজ্জায় নুতিয়ে পড়েছে, কান দিয়ে অনবরত ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি এসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ, মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে, আর আমি আমার ছেলের বউকে পেয়ে গেছি আজ।
আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিষ্ট শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ করে ওড়না টেনে মাথায় নিয়ে তৎক্ষণাৎ পায়ে সালাম করলো। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো তো একটু শুনি। মেঘের বুকের ভেতর উথাল পাতাল ঢেউ উঠতে শুরু করেছে। ইদানিং আবিরের সামনে এত লজ্জা পায় যতটা লজ্জা বড় আব্বুর সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকের সাহসে নাস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছু বলি না। তুমি যদি আমার কথা রাখো তাহলে এবার আমি জিতবো। তুমি কি চাও আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি আমার শর্তে রাজি? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু? আলী আহমদ খান জিজ্ঞেস করে, কিন্তু কি? কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত গলায় বলে, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনে আলী আহমদ খান যা বলেছে তাই তাই করেছে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করা, পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তাহমিনের এলাকায় স্পাইকগুলো পর্যন্ত আবিরকে কলের ধমকে নিষেধ করে দিয়েছে। সবাই আলী আহমদ খানের কথায় কাজ করেছে। ওনার কথা না মানলে উনি মেঘকে আবিরের সাথে বিয়ে দিবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম 2 দিন বাসার কেউ কিছু না জানলেও একদিন পর সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসে। একটু এলোমেলো হয়ে গেছিল সব। সিফাতের চালচলন একটু সুবিধাজনক লাগছিল না। আলী আহমদ খানের পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়ে দেয়। সিফাত বাসায় থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দেয়। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘের ব্যাপারে ওনার কোনো সিদ্ধান্তই কার্যকর নয়, সেজন্য আলী আহমদ খানের কথাই শেষ কথা। বর্তমান লজ্জায় আড়ষ্ট মেঘ জড়সড় নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগরাঙ্গিত দৃষ্টিতে মেঘের নিহাত চেহারা দেখছে। আকাশের পানে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোলে তুলে থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলতে চাইলো, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য আপনাকে পেতে যাচ্ছি। আবির মুচকি এসে বলল, তুই এমনিতেও আমার। মেঘ হঠাৎই ভুরু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরে রেখেছিলেন কোন সাহসে? যদি কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি একটা কিছু হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি এসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিলম্ব হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নিচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ থেকে গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখবো। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতবরি। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগল হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল নিজের রুম থেকে। আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় সে থমকালো। আবির এলোপাথারি নাচ দেখে হাসতে হাসতে পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে মুখে হাত চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো, মেঘ। এগুতে আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া একটু তাড়াতাড়ি রেডি হতে বল। ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পরই কল রিসিভ করছে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলাও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময় হলো না, আমাকে কিছু জানানো হলো না। তানভীর মেঘের মাথায় গাঁটটা মেরে বিড়বিড় করে বলল, আমার আগে যে তুই প্রপোজ করে ফেলেছিস। আমি তো ভাবি বানানোর প্রপোজ করেছি, তুমি প্রেমিকা বানানোর প্রপোজ করতেই পারো। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রেখে এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীর রাগে দেখেই আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দুহাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকুনি পেরিয়ে সিঁড়িতে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমদ খান মৃদু
স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছো কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করে 4-5 সেকেন্ডের অফ হয়ে যায়। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল হয়ে নাচানাচি করছে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলো, আপনি আমার ভাইকে মারতে চাইছিলেন কেন? মারবো না কেন? কি চুমু খাবো? অবশ্যই চুমু খাবেন, অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিসই। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট কণ্ঠে তাকালো। আবির শক্ত কণ্ঠে বলল, ইস ভাল লাগে না। মেঘ ভুরুকুচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? সেজে গুজে পুরো পুতুল হয়ে আসছি, সেজেগুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না, দূর ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠলো, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিম্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির দুহাত এগিয়ে মেঘের কানের কাছে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকে নিজের বিপত্তি ডেকে আনিস না, আমাকে তোর সাজ নষ্ট করতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষঙ্গ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামটা খুলে দে। আমি পারবো না। তাহলে আমি শাওয়ারেও যাব না। আবির ভুর নাচালো। মেঘ কপালে কয়েক ভাঁজ করে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি তো বড্ড জ্বালান। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কে আবার পাগলামি সহ্য করবে না তা তো হয় না সোনা। সোনা শব্দ শুনে মেঘ থমথম মেরে গেছে। পরপর দ্রুতগতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়ে করব না। মেঘ রাগী চোখে তাকিয়ে আবিরকে ঠান্ডা কণ্ঠে বলল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকে আবির ভাই যেন আগাগোড়া ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়া যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গাল গোলাপি হয়ে লাল ব্লাশ করছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসলো। লজ্জুক এক পলক দেখে নিল মেঘকে। আবিরের আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে শোধালো, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাকার অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, এই 3 দিনে কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত ছবি কম তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না, প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফিরিয়ে নিব। মেঘ ধীরগতিতে পাঞ্জাবির বোতাম খুলে আবার মনে মনে আবিরকে বকছে, বিয়াদব বেহাইয়া বেটা। আকস্মিক কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজায় তাকিয়ে উকি দিল। দরজা খোলা আছে। দরজা খুলতে মালা গম্ভীর কণ্ঠ ভেসে উঠলো। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার ওপর রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিচের গা ঢাকলো। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছো? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাজবাড়ি কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত, ফুপি তোমাদের ডাকছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বলো একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা তাতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করে উচ্চ শব্দে আবির মেঘের 2 চোখ বন্ধ করে ফেলেছে। কেউ চোখ খুলে শান্ত গলায় বলে, মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে ভাবে কথা বলা কি ঠিক হয় আপনার? ঠিক বে ঠিক, আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধু আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামলো। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনো আসেনি। মাইশা আপু লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে, তাই উনি আজ আসতে পারেনি। শরীর অসুস্থ থাকলেও বিয়ে বা বউ ভাতে অন্তত পক্ষে আসবেন। আবিরের মামা মামির সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানভীরের কাঁধে হাত রেখে রাগী কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতর্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নাই, আমরা না গেলে আজকে স্পেশাল দিনটা পেতে না।
তানভীর ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা মানে আর কে কে গেছিল? রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়া। হারামির দল, ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কয়টাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। তার মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমার বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে ডাকলো, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে। আবির মৃদু স্বরে বলল, যত চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছা নেই আমার, আপাতত মেয়েটা রাগ কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকালে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি আর ওকে সাথে করে নিয়ে আসবি। ওকে আর ওর ভাইকে সাথে করে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, সাকিব, তানভীর, আবির শুটিং করে ফটোশুট করতে বের হয়েছে, ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশি থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যাচ্ছে। একবার তানভীর আরেকদিকে আইরিন আটকাতে আটকাতে রাখছে। ফটোশুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যার বাসায় চলে গেছে। সাথে 2টা কার্ড নিয়ে আসছে, একটা নর্মাল আর একটা বন্যার জন্য স্পেশাল। যদিও প্ল্যানটা মেঘি দিয়েছে। তানভীর বাসায় ঢুকে বন্যার বড় বোনের সাথে দেখা করে তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি কেমন আছে? ওনারা বাসায় নেই। আব্বু আম্মু আর হৃদ একটু বাইরে গেছে। বসো। শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতের দিকে দিয়ে বলল, জি আপু, হুট করে সব ঠিক হয়ে গেছে। যে সময় নিয়ে এইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমাদের, কিন্তু 2 দিনেরই দাওয়াত। আগামীকাল কমিউনিটি সেন্টার আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে আসলে অবশ্যই যেতে বলবেন। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, যাবো না। বন্যাকে নিয়ে যাও। মেঘারও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যা কম হলেও যেন 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘ বিয়ের কথা শোনার পর থেকে সেই মুখ ফুলিয়ে রুমে ঢুকে বসে আছে। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিলাম না। 24 ঘন্টার পর মেঘ কি করেছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছি। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসায় ঘুরে আসতাম। বন্যা এখন কোথায়? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল। মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজা খোল। বললাম না, খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে ডাকলো, বন্যা প্লিজ দরজাটা খোলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন। তানভীর কপালে ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বোনু বিয়ে বসবে না। কারণটা তুমি খুব ভালো করে জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শান্ত করে ডাকলো পুনরায়, প্লিজ বন্যা, দরজাটা খোলো, আমার কথা অন্তত শোনো। বন্যার আগে ফুসতে ফুসতে দরজা খুলে রাগী স্বরে বলল, সব কিছু ঠিকঠাক করে এখন আসছে মিথ্যা গল্প শোনাতে। বন্যা ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বলো। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, সরি। বন্যার 2 চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি। মেঘের চিন্তায় আমি 2 রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো বলে মেঘকে শাড়ি পরিয়ে বের হলো। অন্ততপক্ষে কি ঘটলো সেই তো আমাকে বলবেন না। কোনো অঘটন হলেও তো শব্দ আমার হতো। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে মনের মধ্যে নিজেকে মারছিলাম। আপনার কত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বার পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশাপিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনার বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাও পাইনি। আমাকে এত কষ্ট কেন দেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটাবারের জন্য কি আমাকে জানানো যেত না? তানভীর বন্যার দিকে তাকে অনুষঙ্গ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বনু চাইলেও কিছু করতে পারতাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমরা। তোমাকে তো কোনোভাবেই বনুর ফোন নাম্বার বা আব্বুর কাছে জমা দিয়েছিল। আর আমি গত 3 দিন নিজের ইচ্ছায় বাড়ির বাইরে এক পাও ফেলতে পারিনি। ঘুমাতে গেলেও বড় আব্বুর অনুমতি নিয়ে ঘুমাতে হতো।
আমাকে এমনভাবে থেদ দেওয়া হয়েছে যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে যোগাযোগ করি তাহলে বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেয় আর সেই কাজ হয়েছে কিনা সেটার পর্যন্ত প্রমাণ চায়, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? আমি না, রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া থ্রেডের ওপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে তাকে কল দিতে হচ্ছিল, সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যি খুব দুঃখিত। এখন প্লিজ চলো। বন্যা তানভীর বন্যার জন্য না স্পেশাল কার্ডটা বন্যার হাতে দিল। বন্যা কার্ডটা ভালোভাবে পরখ করে চোখ মুখে বলল, আমি যাব, তবে শুধু মেঘের জন্য। তানভীর মুচকে এসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা বুড়ো গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপপবিত্র, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল নম্র একটি মেয়ে, তুমি ভাবে না তো কে ভাবে? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বলে বনু ভাইয়াকে অসাধারণ মোমেন্ট মিস হয়ে যেত, আর সবাইকে বিয়ে রাজি করানোর জন্য ভাইয়া কোনো এক পর্যায়ে চলে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি, যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়া খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যাই করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থেদ দিয়েছে, বিকালের মধ্যে তোমাকে যেভাবে হোক বাসায় নিয়ে যেতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করার জন্য পাগল হতো। কিন্তু কি করতাম বলো, বড় আব্বু একদম সময় বেঁধে দিত কোনো কাজে পাঠাতে, তো আমি সেই সময়ের বাইরে যেতে পারতাম না। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে দিক সেদিক হলে খবর আছে। বাই এনি চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবন নিজেকে মাফ করতে পারতাম না, ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথা ভাইয়ার জন্য মস্ত বড় ভুল সিদ্ধান্ত হতো। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কান ধরতে হবে? বন্যা থমথম খেয়ে বলল, না, কান ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা নিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু আব্বু আসেনি এখনো? না, আব্বুকে আগে বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকেও নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলো চল সিলেট যাই, 2 মিনিট লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি বলো মুখ ফসকে বলো বিয়েতে যাবি, তাহলে ওর তালবাহানা শুরু। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনের দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মুখলিস মিয়ার দোকান পর্যন্ত আসতে মুখলিস মিয়ার নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মুখলিস মিয়ার সামনে এসে বুড়ো নাচিয়ে মুখলিস মিয়াকে ভারী কণ্ঠে বলল, কি হয়েছে? তানভীর তপ্ত স্বরে বলল, আপনার বউকে আমার বাড়ি লইয়া যাইতাছি। ক্যারে? আর কত বাপের বাড়িতে থাকবেও? শ্বশুরবাড়ির হাওয়া বাতাস তো দরকার আছে নাকি? আমার বউরের কিছু হইলে আমি তোমারে ছাইরা দিতাম না কইলাম। আসছে, নিজে 2টা সামলান, আমারটা আমারে বুঝতে দেন। আপনাকে খুব জানাতে আসলাম, শুধু আসি। বন্যাকে নিয়ে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেছে। আবিরের পুরো বাড়ি লাল, হলুদ, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতি গেটের বড় করে আবির আর মেঘের নাম লেখা। বন্যা মনোমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 চোখে 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেটে তার পার হতে মোজাম্মেল খান আর আলী আহমদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতে ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করে বলল, আমি আগে নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনলো কিনা কে জানে। বন্যা ওদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেল। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ির মানুষজনও ততক্ষণে চলে এসেছে। মিমের মামা বাড়ি, খালা বাড়ির থেকেও অনেকে এসেছে।
তাছাড়া এলাকার মানুষ তো আছে। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে আছে। বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। আকস্মিক বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদি। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যার দেখে ছুটে এলো, বন্যাকে জড়িয়ে ধরে আবেগ জড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ দিচ্ছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি তো ভাবছিলাম তুই বোধহয় আসবি না। এই আনন্দের দিনে তুই আমাকে পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না বড় আব্বু আমার ফোন নেওয়ার পর আমি তোর সাথে কথা বলার জন্য কতটা ছটফট করেছি। অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থাও ছিল না। বড় আব্বুর এই 3 দিন অফিসেও যাননি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিং করানো, রেস্ট খাওয়া সব উনি করিয়েছেন। ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়া বলছিল যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবাই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পেরেছিলাম, কিন্তু রাগ ছিল তোর ভাইয়ের ওপর। উনি আমার মেসেজে রিপ্লাই না করে ফোন নাম্বার ব্লক করে দিয়েছিল। হুট করে আজ কল দিয়ে আগামীকাল বোনের বিয়ে। এ কথা শুনে আমার মেজাজটা অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছি এখন ওইভাবে আছে। সেই সব ভেবে এখন আর মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব কি? আজ থেকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমার ভাসুর আছে। এবার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার জন্য আমার ইচ্ছে নেই। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামির সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। দিছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে এখন আমি মোকলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীরের দিকে তাকিয়ে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও। যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা স্বরে বলে উঠলো, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ধীর কণ্ঠে জানতে চাইলো, কিছু বলছিস? না।